সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে শুরু করতে যাচ্ছি স্পোকেন ইংলিশ ক্লাস 3 থেকে যে কোনো বয়সের ছেলে মেয়ে অথবা যে কেউ করতে পারবে। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে গ্রামার না জানলেই নয়, গ্রামারটা প্রথমে একটুখানি হলেও শিখতে হবে। হ্যাঁ, তাই আমরা একটু গ্রামারটা দেখে নিই। প্রথমে দেখব গ্রামারটা কি। গ্রামার মানে হলো ব্যাকরণ, বাংলা মানে হলো ব্যাকরণ। আসলে একটা ভাষা শুদ্ধরূপে পড়া, লেখা, বলার নিয়ম কানুনকে গ্রামার বলে। একটা ভাষায় কথা বলতেছি, সেই ভাষায় অবশ্যই কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন মেনে না চললে সেটা কখনো ভাষা হতে পারে না। যেমন ধরো যে আমি বাজারে গিয়ে আলু কিনবো। হ্যাঁ, এটা যদি এইভাবে না বলা হয় যে আলু গিয়ে বাজারে আমি কিনবো, কেমন শোনা যাবে? অবশ্যই এটা সুন্দর গুছিয়ে সুন্দরভাবে বলতে হবে। আর এই সুন্দরভাবে বলা, পড়া, লেখার নিয়ম কানুনকেই গ্রামার বলে। ইন ইংলিশ, দ্য কারেক্ট রুলস অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অফ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড গ্রামার। মানে ভাষা শুদ্ধরূপে পড়া, লেখা ও বলার নিয়ম কানুনকে গ্রামার বলে। আচ্ছা, শুরুতে আমরা শিখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে দেখো, পার্ট মানে হলো অংশ। পার্ট মিন্স অংশ বা শব্দ। স্পিচ মিন্স বক্তব্য বা বাক্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। বাক্যের প্রতিটি শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুল 4টা শব্দ আছে, 4টা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার, সবাই জানি আমরা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আচ্ছা, আমরা প্রথমে নাউন দেখব। নাউন মিন্স বিশেষ্য বা নাম, যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ও গুণাগুণের নাম বোঝায়, তাকে নাউন বলে। ইন ইংলিশ, এ নাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। হ্যাঁ, তাহলে নাউনটা কি? যেটা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ও গুণাগুণের নাম বোঝাবে, তাকেই নাউন বলে। তাহলে ব্যক্তির নাম যে কোনো নাম হতে পারে, আনিকা, সিনহা, জনি, মিতু, রাসেল, জীবন এটসেট্রা। বস্তুর নাম চেয়ার, টেবিল, ডায়েরি, ফ্যান, গোল্ড এটসেট্রা। প্রাণীর নাম কাউ, ডগ, ক্যাট, র্যাট, হেন, গুস এটসেট্রা। জায়গার নাম সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল এটসেট্রা। গুণাগুণের নাম অনেস্টি, প্রভারিটি, হ্যাপিনেস এটসেট্রা। আচ্ছা, গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। আর নাউন যে প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই দিকে যাব না, আমরা শুধু এটাই দেখব যে গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। একটা হলো কাউন্টেবল নাউন, মানে যেই নাউনটা গোনা যায়। এটা হলো আনকাউন্টেবল নাউন, যে নাউনটা গোনা যায় না। যেমন মানুষ, ঠিক আছে, মানুষ কিন্তু গণনা করা যায়। তারপরে কলম গণনা করা যায়, বিড়াল গণনা করা যায়, ঠিক আছে। এরকমভাবে যেগুলো গণনা করা যায় সেগুলো হলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন, তুমি কি ভাত, চাল গুনতে পারবা? চিনি গুনতে পারবা? পানি গুনতে পারবা? পারবা না কিন্তু। হ্যাঁ, যেগুলো গোনা যায় না, গণনা করা যায় না, সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি প্রোনাউন। প্রো মানে হলো পরিবর্তে, মানে বদলে, আর নাউন মানে নাম। তার মানে অর্থাৎ হলো নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হলো প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে, এই দেখো, অর্থাৎ নাউন বা নামের পরিবর্তে যে সকল শব্দ বসে সেগুলোকে প্রোনাউন বলে। ইন ইংলিশ, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ এ নাউন। যেমন আই, ইউ, শি, হি, উই, ইট, দিস, দ্যাট, দিস, দোজ এটসেট্রা। এটা কিন্তু সহজে ছিল প্রোনাউনটা। এটা আসলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই শিখব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কী? যে নাউন বা প্রোনাউনের যে দোষ গুণ,
নাউন বা প্রোনাউন অন্য কোনো পার্টস অফ স্পিচ না, কিন্তু শুধু নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ ও সংখ্যা বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে। কিন্তু মাথায় রেখো, শুধু নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝাবে, তাছাড়া কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচের দোষ গুণ অবস্থা সংখ্যার পরিমাণ বোঝাবে না। ইন ইংলিশ, an adjective is a word which is used to qualify a noun or a pronoun. অ্যাডজেক্টিভ হলো এমন একটা শব্দ যেটা নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করে, যেমন গুড, ব্যাড, পোর, সাম, টেন এটসেট্রা। অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ আছে, সেই রূপগুলো আমরা ওই যে তোমরা যারা 6-7 বা তার চেয়ে উপরের ক্লাসে পড়ো তারা কিন্তু জানো যে ডিগ্রি করতে হয়। তো এখানে দেখো পজিটিভ ডিগ্রি সংক্ষেপে D1, কম্পারেটিভ ফর্ম কম্পারেটিভ ডিগ্রি, তারপর সুপারলেটিভ ডিগ্রি মানে D3, D1, D2, D3। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে। আর একটা শব্দ এখানে দেখো গুড, এখানে আছে গুড, তাহলে গুড মানে ভালো, এর চেয়েও তো ভালো আছে, তার চেয়েও কিন্তু সবচেয়ে ভালো কিন্তু একটা আছে, তাহলে এই গুডটা হলো পজিটিভ ফর্ম। তাহলে কম্পারেটিভ ফর্ম কি? গুড, বেটার, তারপরে সুপারলেটিভ বেস্ট। আর এরকম প্রায় অধিকাংশ অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর ডিগ্রি আসলে হয় না। আচ্ছা, এবার আসি ভার্বে। ভার্ব মানে কি? ভার্ব মানে হলো ক্রিয়া বা কাজ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা বা কোনো কিছু করাকে বোঝায়, হতে পারে সেটা কাজ বা অকাজ, যে কোনো কিছু হতে পারে, করা বোঝায়, তাকে ভার্ব বলে। ইন ইংলিশ, এ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট এ পারসন, প্লেস অর এ থিং। তার মানে আমরা কি বুঝলাম? যে ভার্ব হলো এমন একটা শব্দ যেই শব্দটা দ্বারা কোনো কিছু হওয়া, থাকা বা কোনো কিছু করাকে বোঝায় সেটা। আচ্ছা, এই দেখো, এভরি অ্যাকশন ইজ এ ভার্ব, যে কোনো কাজই ভার্ব। ভার্বের 8টা রূপ আছে। তাহলে 8টা রূপগুলো আমরা দেখে নিই। একটা হলো বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার ফর্ম, আইএনজি ফর্ম, ট্রু ফর্ম আর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। আচ্ছা, অনেকে মনে করে যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দুটো তো একই, কিন্তু না, একটু কয়েকটা ভার্বে ভিন্নতা আছে দেখেই এই দুটো আলাদা করে দেওয়া হয়েছে। তবে ভার্বের প্রধান 4টি ফর্ম হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আর হলো ফিউচার ফর্ম। আচ্ছা, আমরা এটা পরে দেখে নেব। তারপরে আসি ক্লাসিফিকেশন অফ ভার্ব। প্র্যাকটিক্যাল গ্রামার অনুযায়ী ভার্ব প্রধানত 2 প্রকার, যথা প্রিন্সিপাল ভার্ব আর হলো অক্সিলারি ভার্ব। প্র্যাকটিক্যাল গ্রামার অনুযায়ী ভার্ব প্রধানত 2 প্রকার, এটা হলো প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। মানে প্রিন্সিপাল মানে কি? প্রধান ক্রিয়া, এটা হলো অক্সিলারি মানে সাহায্যকারী ক্রিয়া, মানে মেইন ভার্ব আর হলো সাহায্যকারী ভার্ব। দেখো, ইট, কাম, গো, প্লে এগুলো হলো মেইন ভার্ব, আর বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, তারপর মডাল ভার্ব এগুলো হলো অক্সিলারি ভার্ব। কিন্তু মাঝে মাঝে এই বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এই 3টা ভার্ব মাঝে মাঝে তোমার প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, কিন্তু মডাল ভার্ব কখনোই প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে না, এটা সবসময় অক্সিলারি ভার্ব হিসেবেই বসে। আশা করি এই ক্লাসিফিকেশন অফ ভার্বের বিষয়টা বুঝতে পেরেছ। আমরা আরেকবার একটু দেখে আসি ভার্বটা। ভার্বটা কি? কোনো কিছু হওয়া, থাকা বা কোনো কিছু করাকে বোঝায়। হ্যাঁ, তা এভরি অ্যাকশন ইজ এ ভার্ব। ভার্বের 8টা রূপ আছে। 8টা রূপ কী কী? মানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার ফর্ম, আইএনজি ফর্ম, টু ফর্ম আর থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। এটা হলো ফর্ম, ঠিক আছে? আচ্ছা, ভার্বের প্রধান 4টি ফর্ম হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ফিউচার ফর্ম। আর প্র্যাকটিক্যাল গ্রামার অনুযায়ী ভার্ব প্রধানত 2 প্রকার, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব কোনগুলো? যে ইট, কাম, গো, প্লে, মানে যে ভার্বগুলো অন্য ভার্বের সাহায্য ছাড়াই বাক্যে বসতে পারে সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। আর যে ভার্বগুলো অন্য ভার্বের সাহায্য ছাড়া বসতে পারে না সেটা হলো সাহায্যকারী ভার্ব। এখানে দেখো, এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা টু ডু ভার্ব, এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসি
প্রিন্সিপাল ভার্ব কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসে না, কিন্তু অক্সিলারি ভার্ব মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, যেটা আমি মাত্রই বললাম। যেমন হি ইজ এ টিচার, দে হ্যাভ এ প্যাট, এখানে ইজটা হলো মেইন ভার্ব, হ্যাভটাও মেইন ভার্ব। রানা ক্যান স্পিক ইংলিশ, এখানে ক্যানটা মডাল ভার্ব, কিন্তু স্পিকটা হলো মেইন ভার্ব। এই দুইটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। দেন আই ডু মাই হোমওয়ার্ক, এখানে ডুটা হলো মেইন ভার্ব। ওকে, একটা জিনিস দেখো, 8টা ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ স্ক্রিনশট দিয়ে এটা খাতায় উঠায় নিয়ে একটু ভালো করে পড়তে পারো, তাহলে সবচেয়ে ভালো হয়। দেখো, ফর্মস অফ ভার্ব 8টা ফর্ম এখানে দেওয়া আছে। আর হলো প্রথমে হলো ডু ভার্ব, তারপরে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর যে কোনো একটা প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে গো নেওয়া হয়েছে। বেস ফর্ম কি? ডু ভার্বের বেস ফর্ম হলো ডু, বি ভার্বের হলো বি, তারপরে হ্যাভ ভার্বের হ্যাভ, এই গোর হলো গোই। প্রেজেন্ট ফর্ম ডু অথবা ডাস, দেখেছো এখানে কিন্তু ডু অথবা ডাস। তারপরে অ্যাম ইজ আর, হ্যাভ হ্যাজ, আর গো। পাস্ট ফর্মে ডিড, ওয়াজ ওয়্যার, had, went, done, been, had, gone। তারপরে ফিউচার ফর্মে কি আছে? will do, will be, will have, will go। তারপরে ইং ফর্মে কি আছে? ডুইং, বিং, হ্যাভিং, গোয়িং। টু ফর্মে টু ডু, টু বি, টু হ্যাভ, টু গো। থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ, ইজ অথবা ওয়াজ, হ্যাজ, আর হলো গোজ। দেখেছো সবাই? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো যে বেস ফর্ম মানে হলো মূল রূপ, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থেকে অন্য সকল ফর্মের উৎপত্তি হয়। তবে শুধু বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যতীত অন্য সকল ভার্বের বেস ফর্ম ও প্রেজেন্ট ফর্ম একদম একই। দেখো, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যতীত অন্য সকল ভার্বের বেস ফর্ম ও প্রেজেন্ট ফর্ম একদম একই। আশা করি সবাই বুঝতে পেরেছো। ইংলিশ গ্রাম অনুযায়ী ডু ভার্বের ফিউচার ফর্ম হলো উইল ডু। অক্সিলারি হিসেবে ডু ভার্বের ফিউচার ফর্ম হলো শুধু উইল বসে। আশা করি এই পার্টস অফ স্পিচ ভার্ব পর্যন্ত সংক্ষিপ্ত আকারে যতটুকু না জানলেই নয়, এতটুকু সবাই বুঝতে পেরেছো। আর বাদবাকিগুলো অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটা আমাদের লাগবে না আপাতত। স্পোকেন ইংলিশের জন্য এটা আপাতত লাগবে না, যখন লাগে তখন তোমাদের শেখানো হবে। আজকে ভার্ব পর্যন্তই। যদি কারো কোথাও কোনো সমস্যা হয় তবে অবশ্যই জানাবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।